সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। রাতের মধ্যেই গাজীপুরে হামলাকারীদের গ্রেফতার দাবি। গাজীপুরে সদর থানার ওসি প্রত্যাহার, হামলায় গ্রেফতার ১৬, আহতদের সুচিকিৎসার আশ্বাস। ইউনূসকে জঙ্গি নেতা প্রমাণে কোটি কোটি ডলার খরচ করছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া, বললেন প্রেস সচিব। ২১শে ফেব্রুয়ারি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা ৮০ কিলোমিটার, অতিক্রম করলেই মামলা। ভারতের বদলে বাংলাদেশি রোগীদের বিকল্প হতে পারে চীন, ভূ রাজনৈতিক সুবিধার আশা দেখছেন বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ১০,০০০ দৌড়বিদের অংশগ্রহণে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন, প্রতিটি জেলায় হবে আয়োজন, জানালেন সেনাপ্রধান। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় অপারেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। শুক্রবার রাতে গাজীপুরে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে। এদিকে সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কোর্ট চত্বরে থাকা মুরাল ভেঙে ফেলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে সর্বোচ্চ আদালতের এই নিরাপত্তা জোরদার করা হয়। সেই সাথে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও। এপিসি সহ নিরাপত্তা সরঞ্জাম নিয়ে আদালতের প্রতিটি প্রবেশ মুখে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। হামলাকারীদের গ্রেফতারে সমাবেশ থেকে আলটিমেটাম দেওয়া হয়। সহকর্মী অপূর্ব রায় ও আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা লিসা। এদিকে দফায় দফায় মিছিল, অন্য সড়কে অবস্থান নিয়ে স্লোগান, এসব ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থমথমে দিন কেটেছে গাজীপুরের রাজবাড়ী এলাকায়। শুক্রবার রাতে জেলার দক্ষিণখান এলাকায় ছাত্র জনতার ওপর হামলার জেরে শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে রাজবাড়ী সড়কে অবস্থান নেয়। তারা হামলায় জড়িতদের বিচার দাবি ও দায়িত্বে অবহেলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এজন্য প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন তারা। এছাড়া ডিসি, এসপি, জিএমপি কমিশনারের অসহযোগিতার কথা উল্লেখ করে তাদের অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। দাবি নয়, আমরা বলছি করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বৈপ্লবিক শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি। যে ছাত্রদের উপর এরকম হামলা হওয়ার পরও প্রশাসন কেন এখনো চুপ? প্রশাসন কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না? দুপুরের দিকে সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও আরিফ সোহেল সহ স্থানীয় নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের ওপর আকম মোজাম্মেল ও জাহাঙ্গীর ও আওয়ামী দোসর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবি জানান। এই হামলার প্রতিবাদ জানাই এবং আমরা দাবি করছি এই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার দায়িত্বে অবহেলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান। আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব।
আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় বহিরাগতদের হামলা থামাতে গিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের হাতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। এতে ১৯ জন আহত হন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সুপরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আহতরা। এদিকে এলাকাবাসী বলছেন দুর্বৃত্তদের হামলা প্রতিরোধের চেষ্টা করেছেন তারা। এ ঘটনায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। গাজীপুর ও সাভার প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে গাজীপুরে জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা ফোনে ডাক পেয়ে দক্ষিণখানের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ির সামনে যান। ৫০ থেকে ৬০ জনের দল সেখানে পৌঁছা মাত্রই চারপাশ থেকে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পুরো এলাকার সবাই চাপাটি সেন্টার নিয়ে এসে আমাদের উপর হামলা শুরু করছে। শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীরের লোকজন সুপরিকল্পিতভাবে হামলা করেছে। মোজাম্মেল হকের আশেপাশের মানুষ বাড়ির আর কিছু ছাত্রলীগ যুবলীগ তারা আমাদের উপর আক্রমণ করছে। হামলায় ৩০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শহীদ তাজউদ্দিন হাসপাতালে ১৮ শিক্ষার্থী ভর্তি হলে ১৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে এলাকাবাসী বলছেন দুর্বৃত্তদের হামলা প্রতিরোধ করেছেন তারা। হুজুর আটকাই লাগছে, পরে হুজুরে মাইকিং করছে যে আমার আটকাই লাগছে, মানুষ ছিল আরো নামাজ পড়তে বেলাইছে, বাসান বাসান আপনারা কে কোনটাই আসেন আমার বাসান। এই ঘটনার পর থেকে দক্ষিণখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। গাজীপুরে ছাত্রদের উপর হামলায় জড়িতদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন উপদেষ্টা। এ সময় আহত ছাত্রদের সুচিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে মারধরের শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। আহত ছাত্রদের চিকিৎসার খোঁজ খবর নিতে শনিবার সকাল 10:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতিমধ্যে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তো একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো ২৪ ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। শুক্রবার রাত ৯টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। সে সময় আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করে। সিরাত আল মুস্তাকিম, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবে জানাজা পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে উপদেষ্টার প্রতীকী মরদেহ সামনে রেখে এই জানাজা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জোবায়ের আলমের নেতৃত্বে এ সময় অভিযোগ করা হয়, গণঅভ্যুত্থানের ৬ মাস পার হলেও ফ্যাসিস্টদের এখনও বিচার হয়নি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র উপদেষ্টার একাধিক ব্যর্থতার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও গ্রহণ করা হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। তার ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয় বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। এদিকে ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বোয়ালমারীর চৌরাস্তায় স্বাধীনতা চত্বরের স্মৃতিস্তম্ভটি হাতুড়ি, শাবল ও এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলে তারা। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন একটি স্তম্ভের আংশিক ভাঙচুর করা হয়।
এবার কাঠামো ছাড়া সবকিছু ভেঙে ফেলা হলো। এদিকে ভাঙচুরের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে সে বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ধানমন্ডি ৩২ নম্বর এখন ছিন্নমূল আর ভাঙ্গারি ব্যবসায়ীদের আয়ের উৎস। বাড়িটির কংক্রিটের ধ্বংসস্তূপে থাকা রড, বৈদ্যুতিক তার ও গ্যাসের পাইপ সহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের আরেকটি রিপোর্টে। এভাবে ৩২ নম্বরের ধ্বংসস্তূপ বাড়িটি থেকে রড, বিদ্যুতের তার, গ্যাসের পাইপ কেটে নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। অনেক রিকশা চালকও বিক্রির জন্য এসব জিনিস সংগ্রহ করতে দিনভর এখানে অবস্থান করছেন। যারা ভাঙ্গারি টোকায় তাদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। তারা দল বেঁধে এসেছে, অনেকে পরিবারের সদস্যদেরও নিয়ে এসেছে এসব জিনিস সংগ্রহ করতে। এক সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের তীর্থস্থান খ্যাত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি এখন শুধুই ধ্বংসস্তূপ। ৫ তারিখের পরে ছাত্র জনতা এই বাড়িটি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এখন এই বাড়িটি ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন রোজগারের একটি মাধ্যম হয়ে উঠেছে। অনেকেই এই বাড়ির ভেতরে যে রড এবং মূল্যবান জিনিসপত্র বিক্রি করে চালাচ্ছেন সংসার। তারা বলছেন সামান্য উপার্জনের জন্যই তারা এই রড, গ্যাস পাইপ, বিদ্যুতের তার সহ বিভিন্ন জিনিস সংগ্রহ করছেন। এসেছি কিছু লোয়া নেওয়ার জন্য, যদি নিয়ে কিছু বিক্রি করে পোলাহার নিয়ে খাবার দিতে পারি। মানুষ ভাঙচুর করে লয়ে গেছে, ভাঙচুর করার পরে মনে সকালবেলা আসছি, আসার পরে এটি কাটতেছি। আইসি দেন না, সবাই নিতেছে, আমিও নিতে আইসি। শেষ সবাই যেহেতু নিতেছে, আমরা এখান থেকে 2 পয়সা উপার্জন করতে পারবো, একদিনের হাজিরা পাবো। বাচ্চা কাচ্চা লয়ে খামু, বাজার সাজার করবো। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এখনও সাধারণ মানুষ ভিড় করছেন ৩২ নম্বরের ধ্বংসপ্রায় বাড়িটি দেখতে। অনেকেই ব্যস্ত ভিডিও আর সেলফি তুলতে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। অধ্যাপক ইউনুসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে, আর এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে সমালোচনা করলেও ইউনুস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণ অভ্যুত্থান শিরোনামে বইয়ের প্রকাশনা উৎসব। বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক জিএম রাজীব হোসেনের এই বইয়ের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই সময় বক্তব্যে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে। ওদের মানে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার, ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। শফিকুল আলম আরও বলেন, তারা সারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ অভ্যুত্থান নয়। একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইউনুস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনুসকে আমরা ব্যর্থ হতে দেব না। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ভারত সরাসরি হস্তক্ষেপ চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন অর্থাৎ ৩০ ডিসেম্বরের মধ্যে
প্রতিবেদন জমা দিতে বলা হয়, যদিও এরপর কয়েক দফা সময় বাড়ানো হয়। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষ শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হবে। এ তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। 21শে ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই মামলা করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ এ মামলা করবে বলে জানিয়েছে ফার্স্ট ঢাকা লিমিটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, এটি 100 কিলোমিটার অতিক্রম করলেই মামলা হবে। মফিউর রহমানের রিপোর্ট। 2024 সালের জরিপ অনুযায়ী রাজধানীতে যান চলাচলে গড় গতি ঘন্টায় 4.8 কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়েও কম। অথচ 2007 সালে এই গতি ছিল ঘন্টায় 21 কিলোমিটার। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আংশিক চালু হওয়ার পর উত্তরার সাথে ঢাকার মূল অংশের যোগাযোগে বেশ গতি আসে। পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ন্ত্রণ করা হয় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে। বর্তমানে এর দুটি লেনে প্রতি ঘন্টায় গতিসীমা 40 ও 60 কিলোমিটার। তবুও অতিরিক্ত গতির ফলে হরহামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা কবলিত এই গাড়ির গতি ছিল ঘন্টায় 197 কিলোমিটার। এরকম বড় দুর্ঘটনা হয় মোট 10টি, আর মাসে গড়ে দুর্ঘটনা 500টি। যে অ্যাক্সিডেন্টগুলো আসলে অ্যাক্সিডেন্ট বলি আমরা, সেরকম 10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এছাড়াও হয় নানা সমস্যা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইঞ্জিন সমস্যা, জ্বালানি শেষ হয়ে যাওয়া, টায়ার পাংচার, ওভারহিট সহ নানা সমস্যা। এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, 20শে ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে। 100 এক্সিড করলে মামলা করবে। এতে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। মফিউর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। ভারতের পরিবর্তে চীন বাংলাদেশি রোগীদের জন্য বিকল্প দেশ হলে তা হবে ভূ-রাজনৈতিকভাবে লাভজনক। পাশাপাশি বিশ্লেষকরা বলছেন, চীনে 2 ধরনের চিকিৎসা পদ্ধতির কারণে ভারতের থেকেও তা উন্নত। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। আমি প্রথম ইন্ডিয়াতে কলকাতা যাই, দেন কলকাতা থেকে যাওয়ার পরও কোনো ফলপ্রসূ রেজাল্ট পাইনি। দেন আমি চেন্নাই অ্যাপোলোতে যাই 2 বার। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর অনাস্থা থেকেই বাড়ছে রোগীদের বিদেশ নির্ভরতা, আর সেই অভিজ্ঞতা থেকে খরচের হিসাবটাও বড় বিষয় অনেকের কাছে। পায়ে সমস্যা বলে আমার প্রায় 7-8 বছরে পায়ে ব্যালেন্স পাই না, এই জন্য আমি ইন্ডিয়া গেছিলাম। থাইল্যান্ডের চিকিৎসা, ওখানে ওরা আমাকে বলছিল যে 2 মাস লাগবে এবং 10 লক্ষ টাকার মতো লাগবে। প্রতি বছর 7 থেকে 8 লাখ মানুষ ভারত ছাড়াও থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়াকে বেছে নিচ্ছেন চিকিৎসার জন্য। ক্যান্সার, হৃদরোগ, অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল রোগে আক্রান্তরাই বেশি যাচ্ছেন দেশের বাইরে। ভারতের ভিসা জটিলতায় এখন চীনকেই প্রধান বিকল্প হিসেবে দেখছে বাংলাদেশ। চীনের চিকিৎসা কেন সর্বজন স্বীকৃত তার ব্যাখ্যা তুলে ধরলেন চিকিৎসকরা। চীনের চিকিৎসা ব্যবস্থা 2টা ক্যাটাগরিতে বিভক্ত। একটা হলো ট্র্যাডিশনাল চাইনিজ মেথড বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, একটা হলো ওয়েস্টার্ন মেডিসিন। চোখের চিকিৎসা অথবা কোনো ধরনের ব্রেনের টিউমারের সমস্যা, এগুলো কিন্তু বাংলাদেশে হলো আরও উন্নত মানের রোবোটিক উপায় সার্জারির উপরগুলো, সেগুলো দিয়ে অনেকে যেতে পারে আর কি চাইলে। এদিকে চীনে চিকিৎসা নেয়ার বিষয়টি সহজ করতে আশ্বাস খোদ দেশটির রাষ্ট্রদূতের। আমরা ইতোমধ্যে বাংলাদেশে কিছু ট্রাভেল এজেন্সির সাথে কাজ শুরু করেছি, যারা চীনের চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করছেন। সব ধরনের জটিলতা কাটিয়ে চিকিৎসা নির্ভরতায় চীনকে যুক্ত করতে পারলে ভূ রাজনৈতিকভাবেও বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকবে, অভিমত বাংলাদেশের কূটনীতিকদের। গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটা হলো চীন আমাদের হেলথ সেক্টরে ইনভেস্ট করবে কিনা বড় আকারেই, বিশেষ করে হাসপাতালের ব্যাপারে, মেশিনারি যে ব্যাপারে, এমন গবেষণার যে ব্যাপারে। এটা এমন একটা বিষয় যেটা সহজে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এটা সম্ভবত মূলত হবে হলো প্রাইভেট সেক্টরে। সুতরাং সেখানে খুব সরকারকে পরিবর্তন নিয়ে হয়তো খুব বেশি চিন্তিত হবে না
আমাদের বন্ধু রাষ্ট্ররা, সহযোগী রাষ্ট্ররা। চীনে চিকিৎসা নিতে যাওয়ার এ প্রয়াসকে দেখা হচ্ছে নতুন সম্ভাবনা হিসেবে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আগে গণহত্যার বিচার, তারপর অন্য কাজ, কক্সবাজারে জামায়াত আমির। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। আগে 24-এর গণহত্যার বিচার, তারপর অন্য কাজ বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার না হলে শহীদদের সাথে বেইমানি করা হবে। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্টের পরে দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, কেউ কাজ করেনি, অথচ জামায়াত দায়িত্ব নিয়ে সে সময় অন্যান্য ইসলামী দলগুলোকে সাথে নিয়ে রাস্তায় নেমেছে। এখন এই দেশের দায়িত্ব নেবে জামায়াত, মানুষের জান মাল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারাও দেবে জামায়াতে ইসলামী। সবগুলা খুনের বিচার হতে হবে, বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন পর্যন্ত জেলায় জেলায় সভা সমাবেশ করবে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরেও একই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেভাবে কঠোর হওয়া দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এসব আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে না পারলে আবারও ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠবে। অতীত সরকারের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিস্টদের নিয়ে ভার্চুয়াল মিটিং করে বলেছেন, যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সে শহরের কাউকে আমরা ঘুমাইতে দিব না। ও জন্মগতভাবেই একজন সন্ত্রাসী, নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানারদের একজন সে। এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে এখনও গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়েছে, তবে ফ্যাসিস্ট পরিবর্তন হলেও দেশে আগে যা হতো এখনও তাই হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশে এখন নির্বাচনী প্রতিনিধি প্রয়োজন। দল সরকারের পরিকল্পনা প্রত্যাশা করেছিল যে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে, কবে কখন কিভাবে তারা ভোটের দিকে এগিয়ে যাবে, কতদিন সেই সময়, যেটা অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সেই রোডম্যাপ দেশবাসী পায় নাই। সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ক্যাডারগুলোর মধ্যে বৈষম্য নিরসন ও প্রশাসন ক্যাডার নির্ভরতা কমানোর দাবি জানিয়েছে 25টি ক্যাডার নিয়ে গঠিত বৈষম্য পরিষদ। 25 ক্যাডারের 14 জন ক্যাডারকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও জনপ্রশাসন সংস্কার কমিটির রিপোর্টের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বিদ্যমান সিভিল সার্ভিস ব্যবস্থায় রাষ্ট্র ও জনগণের ক্ষতিও তুলে ধরা হয়। এ সময় বৈষম্যের কারণে পেশাদারিত্বকে প্রাধান্য না দেওয়ায় দৈনন্দিন কাজে দীর্ঘসূত্রিতা ও জবাবদিহির অভাবের সমস্যা তৈরি হয়েছে মন্তব্য করে বক্তারা বলেন, এতে মেধার অবমূল্যায়ন ও জনসেবা বিঘ্নিত হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে দাবি আদায়ে কর্মবিরতির হুমকি দেন তারা। স্পষ্ট বলতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত অন্যায় বরখাস্তের আদেশ প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আগামীতে কর্মবিরতি সহ সারা বাংলাদেশে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। উৎপাদনের ভরা মৌসুমে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের দরপতন ঘটেছে। দাম কমে 1400 টাকার 2 মনের বস্তা বিক্রি হচ্ছে 700 টাকায়। দাম অর্ধেকে নেমে আসায় বিপাকে চাষিরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ভরা মৌসুমে ব্যস্ত লবণ চাষিরা। অনুকূল আবহাওয়ায় ভালো হয়েছে উৎপাদন। তবে সপ্তাহের ব্যবধানে দাম অর্ধেকে নেমে আসায় দুশ্চিন্তায় তারা। জানান, 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ 350 থেকে 400 টাকা। দাম কমে এখন বেচতে হচ্ছে 350 টাকা মণ দরে। মণ প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না এখন। তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম না পাই। লবণের অবস্থায় দাম কম, মানে কিমত কম, আর খরচের দিকে নোয়ার। বিসিকের লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। তবে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য বিষয়টি মনিটরিং করা হচ্ছে। মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে যাতে বাজারে যেহেতু সরবরাহ বেশি, তারা যেন একসাথে সব লবণ বিক্রি না করে ধাপে ধাপে আস্তে আস্তে বিক্রি করে। বিসিকের তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলে চলতি মৌসুমে 68,000 একর জমিতে লবণ চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 26,10,000 মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লক্ষ্মীপুরের রামগঞ্জে রাশেদ আলম নামে এক খামারির প্রায় 2,000 মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাওয়ালিডাঙ্গার পূর্বপাড়া দিঘিরপাড় এলাকার বড় বাড়িতে এই ঘটনা ঘটে। এ নিয়ে দুপুরে ভুক্তভোগী রাশেদের বাবা মনসুর আহমেদ রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এ সময় জানান, শুক্রবার রাত 1:30টার সময় খামারে আগুন দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান। ততক্ষণে মুরগির বাচ্চাসহ অবকাঠামোর একাংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 3 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারি রাশেদ আলম। ভোলায় কবর থেকে 2 নারীর কঙ্কাল চুরি হয়েছে। একই সঙ্গে 3টি কবর থেকে চুরি হয়েছে কাফনের কাপড়। শনিবার রাতে দৌলত খান উপজেলার উত্তর জয়নগরের মীর বাড়ির কবরস্থানে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কবরস্থানের শাহনাজ বেগম ও বিবি হাজেরা নামে 2 নারীর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। পরে স্বজনরা আজ সকালে কঙ্কাল চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। তাবিথের অনুরোধ উপেক্ষা, অনুশীলনে নামেনি 18 নারী ফুটবলার। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21-এর সংবাদে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি এবং কার্যকর ও বিজ্ঞানভিত্তিক প্রয়োগের জন্য সুগঠিত কাঠামোর উপর গুরুত্বারোপ করেছে BCSIR। শনিবার বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উচ্চ পর্যায়ের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে এ কথা বলেন BCSIR এর পরিচালক মঞ্জুর মোর্শেদ। সেমিনারে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ BFSA এর সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন খাদ্য উৎপাদন ও বিতরণের প্রতিটি স্তরে আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেমিনারে একটি একীভূত নিয়ন্ত্রক কাঠামো এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিতে কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থারও আহ্বান জানানো হয়। অনলাইন টিভি প্যান ভিশনের আয়োজনে হয়ে গেল ইসলামী ব্যাংক মেগা রিয়েলিটি শো সুরের আহ্বান 2025-এর ঢাকা বিভাগীয় অডিশনে অংশ নেন ঢাকা বিভাগের প্রায় 3,000 প্রতিযোগী। এর আগে দেশের 8 বিভাগীয় শহরে অডিশন রাউন্ড হয়। সেই রাউন্ডগুলোতেও অংশ নেন কয়েক হাজার প্রতিযোগী। অডিশন রাউন্ড পেরিয়ে আসা 60 জন প্রতিযোগীকে নিয়ে টিভি রাউন্ড শুরু হবে 20 ফেব্রুয়ারি থেকে। ইসলামী ভাবধারার গানকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এই রিয়েলিটি শোর আয়োজন করা হয়েছে। সুরের আহ্বান শিরোনামের এই শো রমজান মাসের প্রতিদিন বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত প্রচার হবে 21 টেলিভিশনে। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের 2 শতাধিক প্রতিষ্ঠানের 593 মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের উদ্যোগে জকিগঞ্জের পরচক মৌলভী সায়ের আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তির অর্থ ও সনদ
তুলে দেয়া হয়। গত 15 ও 17 ডিসেম্বর বৃত্তি পরীক্ষায় 2081 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে 3 গ্রেডে বাছাই করা শিক্ষার্থীদের 1500, 2000 ও 2500 টাকা করে এককালীন বৃত্তি এবং সনদপত্র দেয়া হয়। ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরী। শেষ করব ঢাকা ম্যারাথনের খবর জানিয়ে। 10,000 দৌড়বিদের অংশগ্রহণে হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন। বাংলাদেশ সহ 11টি দেশের প্রতিযোগীরা এতে অংশ নেন। ফুল ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হন আল আমিন, মেয়েদের মধ্যে প্রথম হন পাপিয়া খাতুন। সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তুলতে দেশের প্রতিটি জেলায় এ ধরনের আয়োজন করার কথা জানান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। শিউলি শাবনামের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি প্রতিপাদ্য নিয়ে 5 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় এই ম্যারাথন ইভেন্ট। প্রতিযোগিতায় 42.2 কিলোমিটার ম্যারাথনে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন আল আমিন। শেষ করতে সময় লেগেছে 2 ঘন্টা 23 মিনিট 47 সেকেন্ড। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন পাপিয়া খাতুন। সময় লেগেছে 3 ঘন্টা 17 মিনিট 37 সেকেন্ড। ছেলেদের হাফ ম্যারাথনে প্রথম আশিক আহমেদ, মেয়েদের মধ্যে প্রথম রিঙ্কি বিশ্বাস। 42 কিলোমিটারে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন সুশৃঙ্খল আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ী ও অংশগ্রহণকারীরা। বাংলাদেশ আর্মির অংশ হিসেবে আমি নিজেও অনেক গর্বিত। ভবিষ্যতে দৌড় পরবর্তী স্বাস্থ্যসেবা আরও বাড়ানোর দাবি দৌড়বিদদের। 42 কিলোমিটার রান করে আসবে, তার ডেফিনেটলি একটু থেরাপি না হোক, একটু মাসাজটার দরকার হয়, বাট ওই হেল্পটা আমাদের কাছ থেকে ওভাবে পাইনি। তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত করে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। ম্যারাথন আয়োজনকে ঘিরে এলাকা জুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। রাতের মধ্যেই গাজীপুরে হামলাকারীদের গ্রেফতার দাবি। গাজীপুরে সদর থানার ওসি প্রত্যাহার, হামলায় গ্রেফতার 16, আহতদের সুচিকিৎসার আশ্বাস। ইউনূসকে জঙ্গি নেতা প্রমাণে কোটি কোটি ডলার খরচ করছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া, বলছেন প্রেস সচিব। 21 ফেব্রুয়ারি থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা 80 কিলোমিটার, অতিক্রম করলেই মামলা। ভারতের বদলে বাংলাদেশি রোগীদের বিকল্প হতে পারে চীন, ভূ রাজনৈতিক সুবিধার আশা দেখছেন বিশ্লেষকরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।